আমি আগের দিন যা পড়িয়েছি আশা করি তোমরা পড়ে ফেলেছো সকলেই। অঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি আর ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলোর অ্যান্সারও দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো করবে, যেটা না হবে অবশ্যই আমাকে বলবে। আজকে আমি পড়াবো ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। প্রথমে তুল্যাঙ্ক ভার কাকে বলে একটু বলি। তুল্যাঙ্ক ভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোদেরকে ভালো করে পড়তে হবে, এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তার প্রথমে তুল্যাঙ্ক ভার কাকে বলে দেখ, আমি একটু লিখেছি কি, যে দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য নাম্বার of parts by mass of the element which combine with or replace from a chemical compound 8 parts by of mass oxygen or 1.008 parts by mass of hydrogen or 35.5 parts by mass of chlorine। অর্থাৎ কোনো মৌলের তুল্যাঙ্ক ভার বলতে বোঝায় মৌলটির যত ভাগ ওজন, 8 ভাগ ওজনের অক্সিজেন অর্থাৎ 8 পার্ট অক্সিজেন, অথবা 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, অথবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা এই ওজনের অক্সিজেন, হাইড্রোজেন এবং ক্লোরিনকে তাদের কোনো যৌগ থেকে রিপ্লেস করতে পারে, অর্থাৎ প্রতিস্থাপিত করতে পারে। তাহলে ততভাগ ওজনের সেই পদার্থটাকে বলা হয় ওই পদার্থের তুল্যাঙ্ক ভার। তোরা বই থেকে সংখ্যাটা করবি, তবু আমি ম্যাথমেটিক্যালি দেখ ব্যাপারটাকে লিখেছি কি না, ইকুইভ্যালেন্ট ওয়েট ই ইকুয়াল টু মাস অফ দ্য এলিমেন্ট বাই মাস অফ দ্য কম্বাইন্ড অর রিপ্লেসড অক্সিজেন ইনটু 8। তার মানে কি হলো, যে কোনো মৌলের যত ভাগ ওজন, 8 ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা অক্সিজেন সমন্বিত কোনো যৌগ থেকে 8 ভাগ ওজনের অক্সিজেনকে প্রতিস্থাপিত করতে পারে। সেটাই হলো অক্সিজেন স্কেলে মৌলটির তুল্যাঙ্ক ভার। একইভাবে হাইড্রোজেন স্কেলে কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার কত হবে সেটাকে তাকে এইভাবে করে দেখিয়েছি, মাস অফ দ্য এলিমেন্ট অ্যান্ড মাস অফ দ্য এলিমেন্ট into 1.008 by mass of the combined or replaced hydrogen। এটা হাইড্রোজেন স্কেলে। আবার ক্লোরিনের স্কেলে এইভাবে আমরা লিখব, মাস অফ দ্য এলিমেন্ট ইন্টু 30.5 বাই মাস অফ দ্য কম্বাইন্ড অর রিপ্লেসড ক্লোরিন। তাহলে আমরা এইভাবে করে লিখলাম। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার আমাদেরকে ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে কি, দ্য মাস রেশিও অফ টু এলিমেন্ট, তাই নয়? তাহলে অবশ্যই দেখো যে ইট ইজ ইউনিটলেস কোয়ান্টিটি, মানে এটা হচ্ছে কি এককবিহীন রাশি। কিন্তু আমরা আমাদের প্রয়োজনের মানে বিভিন্ন প্রয়োজনে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটকে বিভিন্ন ক্ষেত্রে যেমন গ্রামে প্রকাশ করে থাকি, যেমন গ্রাম তুল্যাঙ্ক ভার কথাটা আমরা বলে থাকি, অথবা কি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, এখন আমরা যে বিভিন্ন ক্ষেত্রে কোনো কম্পাউন্ডের বা কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট মাস কিভাবে বার করতে হয় সেটা একটু দেখিয়েছি। যেমন ধরো ফর রেডিক্যালস, তাহলে কোনো মূলকের ক্ষেত্রে তার তুল্যাঙ্ক ভার কিভাবে বার করতে হয় সেটাই আমি দেখিয়েছি। তাহলে ফর রেডিক্যালস ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু মাস অফ দি রেডিক্যাল বাই ভ্যালেন্সি, তাই তো? তাহলে মাস অফ দি রেডিক্যাল বাই ভ্যালেন্সি। যেমন ধরো নাইট্রেট, তাহলে নাইট্রেটের ভ্যালেন্সি কত, এই যে এখানে -1, তো এটা তাহলে এইটাই হচ্ছে কি ভ্যালেন্সি। তাহলে নাইট্রেটের মাস কত না 63, তাহলে বাই 1, তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে গেল কত 63। সিমিলারলি ফর সালফেট ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে না 96/2, না 2 কেন, এই যে সালফেটের চার্জ কত -2, তাহলে এটাই এর ভ্যালেন্সি। তাহলে এইভাবে যে কোনো র্যাডিক্যালের ক্ষেত্রে যেমন কার্বনেট, ফসফেট, সালফাইড কোনো ডিফারেন্ট র্যাডিক্যালের আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পাস করতে পারি। আবার ফর অ্যাসিড, তাহলে লিখেছি আমি কি ইকুইভ্যালেন্ট ওয়েট ফর অ্যান অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে তার বার করার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার নিয়ম কি না, মলিকুলার মাস অফ দ্য অ্যাসিড বাই বেসিসিটি। অর্থাৎ কি অ্যাসিডের আণবিক গুরুত্ব মানে আণবিক ভার বাই ক্ষারগ্রাহিতা, এটাই লিখেছি। যেমন ধরো ফর HCl, তাহলে HCl এর ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা কত 1, তাই তো?
এইচসিএল এর ক্ষেত্রে বেসিসিটি তো 1, সেই জন্য এর মলিকুলার ওয়েট 36.5 কে আমরা 1 দিয়ে ভাগ করেছি, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হলো কত? 36.5। সিমিলারলি ফর সালফিউরিক অ্যাসিড, তাহলে এর বেসিসিটি কত? 2, সেই জন্য এর ক্ষেত্রে কত হবে? 98/2 = 49। তাই তো, তাহলে এইভাবে আমরা তাহলে কোনো অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করলাম। আবার ধরো আমি লিখেছি কি এখানে, দেখো যে again basicity of an acid depends on the nature of chemical reaction involved। অর্থাৎ কি কোনো অ্যাসিডের বেসিসিটি নির্ভর করে সেই অ্যাসিডটা কি ধরনের রিয়াকশানে অংশগ্রহণ করেছে তার উপর কিন্তু নির্ভর করে। যেমন ধরো এখানে সালফিউরিক অ্যাসিড প্লাস NaOH, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্লাস 1 মোল NaOH রিয়াকশন করে সোডিয়াম বাইসালফেট প্লাস ওয়াটার তৈরি করলো। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড কত? 98/1 = 98। তাহলে দেখো এখানে কিন্তু যে এই যে সোডিয়াম বাইসালফেট হয়ে রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সালফিউরিক অ্যাসিডের একটা হাইড্রোজেন কিন্তু রিপ্লেসড হয়েছে, একটা রয়ে গেছে, তাই তো। তাহলে এইভাবে আমরা কি করলাম, এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করলাম কত? 98/1 = 98। সিমিলারলি ফর দ্য সেকেন্ড রিয়াকশন, তোমরা দেখো যে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড রিয়াক্টস উইথ 2 মোল NaOH, তাহলে রিয়াকশন করে কি তৈরি করছে? সোডিয়াম সালফেট, তাই তো, সোডিয়াম সালফেট তৈরি করছে প্লাস H2O দেখিয়েছি এখানে। তাহলে এক্ষেত্রে দেখো এটা কিন্তু নর্মাল সল্ট তৈরি করেছে, তাই সেই জন্য আমি লিখেছি হেয়ার ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড = 98/2 = 49। মনে রাখতে হবে একটা কথা কি, যে যে তোমার কোনো একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট সবসময় কি তার কেমিক্যাল রিয়াকশনের উপর কিন্তু ডিপেন্ড করে। কিন্তু জেনারেলি কিন্তু সাধারণভাবে আমরা কোনো অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বার করবো সেই কথাটা দেখো আমি এখানে লিখেছি কি জেনারেলি দ্য বেসিসিটি অফ অ্যান অ্যাসিড ইজ ডিটারমাইন্ড ফ্রম ইটস স্ট্রাকচারাল ফর্মুলা। মানে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করি যে তার ক্ষারগ্রাহিতা কত হবে সেটা কিন্তু তার আমরা স্ট্রাকচারাল ফর্মুলা থেকে আমরা বার করতে পারি। অর্থাৎ কোনো একটা অ্যাসিডের বেসিসিটি কত হবে এটা তোরা না জানলে কিন্তু পারবি না। যেমন ধর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি দেখেছি, তাহলে সালফিউরিক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে দেখো দুটো হাইড্রোজেন ডাইরেক্টলি দুটো অক্সিজেন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এর হচ্ছে বেসিসিটি কত? 2। আমরা দেখেছি সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি 2। আবার দেখো ফসফরিক অ্যাসিড, এই যে H3PO4, এক্ষেত্রে দেখো যে তোমার 3টে হাইড্রোজেন, তাহলে এই 3টে হাইড্রোজেন ডাইরেক্টলি অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের বেসিসিটি কত? 3। আবার একইভাবে দেখো H3PO3, এর ক্ষেত্রে বেসিসিটি কত? না দুটো হাইড্রোজেন ডাইরেক্ট অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, কিন্তু একটা হাইড্রোজেন ডাইরেক্ট ফসফরাসের সঙ্গে যুক্ত আছে। এইটা কিন্তু এই যে হাইড্রোজেনটা এটা নট রিপ্লেসেবল, অর্থাৎ প্রতিস্থাপনযোগ্য নয়। তাহলে সেই জন্য H3PO3 এর ক্ষেত্রে বেসিসিটি কত হবে? 2। আবার H3PO2 এর ক্ষেত্রে লক্ষ্য করো, এর ক্ষেত্রে মাত্র একটা হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য H3PO2 এর ক্ষেত্রে বেসিসিটি কত হবে? 1। তাহলে সেই জন্য হচ্ছে কি যে আমরা বলছি যে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে বেসিসিটি জানতে হলে অবশ্যই তার স্ট্রাকচারাল ফর্মুলাটা জানতে হবে। এরপরে এসো আমরা বেসের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বার করতে হয় সেটা একটু দেখে নিই। লিখেছি কি, তাই ইকুইভ্যালেন্ট ওয়েট ফর বেসেস ইকুয়াল টু মলিকুলার মাস বাই অ্যাসিডিটি। ভালো করে খেয়াল করো, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ফর বেসেস ইকুয়াল টু মলিকুলার মাস বাই অ্যাসিডিটি, দ্যাট ইজ আমরা এইভাবে করে লিখেছি বাংলায় আণবিক গুরুত্ব বাই অম্লগ্রাহিতা, তাই তো। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ফর বেসেস ইকুয়াল টু মলিকুলার মাস বাই অ্যাসিডিটি, তাহলে সেইটাকে আমি লিখেছি এইভাবে করে আণবিক গুরুত্ব বাই অম্লগ্রাহিতা। যেমন আমি ধরো এক্সাম্পল দিচ্ছি NaOH, ফর NaOH তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে অ্যাসিডিটি কত? এর ক্ষেত্রে অ্যাসিড 1, কেন একটাই প্রতিস্থাপনযোগ্য OH গ্রুপ আছে, তাহলে সেই জন্য এর মলিকুলার ওয়েটকে আমি 1 দিয়ে ভাগ করেছি। তাহলে সেই জন্য এর ক্ষেত্রে বেসিসিটি 40। ক্যালসিয়াম অক্সাইড এর ক্ষেত্রে দেখো লিখেছি কত? 56/2। এখানে খেয়াল করতে হবে ক্যালসিয়াম অক্সাইডে
একটা অক্সিজেন আছে, না একটা অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু দুটো OH গ্রুপ, তাই তো? তাহলে সেই জন্য এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হলো 56/2 ইকুয়াল টু 28। সিমিলারলি ফর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত 78/3 ইকুয়াল টু 26। তাহলে এইভাবে আমরা কোনো একটা বেসের ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয় কিভাবে দেখালাম। সিমিলারলি ফর সল্টস আমরা কি ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে বার করতে হয় সেটা লিখেছি। দেখো লিখেছি কি ফর সল্টস ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মলিকুলার মাস বাই টোটাল নাম্বার অফ ক্যাটায়নিক চার্জ। তাহলে কি লিখলাম, ফর এনি সল্ট ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মলিকুলার মাস বাই টোটাল নাম্বার অফ ক্যাটায়নিক চার্জ। যেমন ধরো ফর অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দেখো তাহলে দুটো অ্যালুমিনিয়াম অ্যাটম আছে, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ কত +3, তাই তো অ্যালুমিনিয়ামের চার্জ +3, তাহলে দুটোর জন্য মোট ক্যাটায়নিক চার্জ কত +6, তাই তো? তাহলে সেই জন্য এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হয়েছে দেখো খেয়াল করো, 342 হচ্ছে মলিকুলার মাস বাই 2 × 3 ইকুয়াল টু 57। তাহলে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট মাসটাকে বার করলাম। তাহলে সল্টের ক্ষেত্রে আমরা এই ভাগ করে দেখো বার করেছি। এবার দেখো তাহলে আমরা এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট যতগুলো বললাম সেগুলো তোমরা একটু দেখে নিলে। এখন বাকি আরও ধরো বিভিন্ন রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের ক্ষেত্রে কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।